জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন তারা মানে খুব উচ্চকিতভাবে সরকারের সমালোচনা করে গেছে প্রতিনিয়ত। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে, আওয়ামী লীগের সমালোচনা করেছে, খুব কট্টরভাবেই করেছে, আমরা সেটা দেখেছি। কিন্তু কখনো কোনো গণমাধ্যমে আগুন জ্বালানো, কোনো সাংবাদিককে মব করে পেটানো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কোনো রাজনৈতিক দল ইতিপূর্বে বাংলাদেশে করেনি। আজকে আমরা সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ উচ্চারণ করলে তাকে আনিস আলমগীরের মতো কারাবরণ করতে হচ্ছে, তাকে নুরুল কবিরের মতো মারধরের শিকার হতে হচ্ছে, যিনি একজন বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট। তারপর প্রথম আলো এবং ডেইলি স্টারের আগুন জ্বালানো হচ্ছে। এই যে পুরো বিষয়টা, এটা আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গায় বলি কিংবা গণমাধ্যমের বাক স্বাধীনতার জায়গার কথা বলি, আপনার কাছে মনে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দেখুন, যাচ্ছে না বাংলাদেশ। ইতিমধ্যেই গত বছর 5ই আগস্টের পর থেকে এমন একটি জায়গায় নিপতিত হয়েছে যেখানে গণমাধ্যমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এটা তো 15 মাস পরে, 15 মাস আগেই 5ই আগস্টের দিন থেকে এবং তার আগেও কিছু কিছু জায়গাতে খুন, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস শুরু করা হয়েছিল। এবং 5ই আগস্টের পর এবং 8ই আগস্ট পর্যন্ত এবং 8ই আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত গোটা দেশকে অগ্নিকুণ্ডে, নরকে পরিণত করা হয়েছে। গণমাধ্যমের কে দখল করা হয়েছে। গণমাধ্যমকে অগ্নি সন্ত্রাসীরা, এই জঙ্গিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দোসররা। সেই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত অসাংবিধানিক ফ্যাসিস্ট সরকার এই সন্ত্রাসীদের, এই জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করেছে, মব সন্ত্রাসীদেরকে লালন পালন করছে, আইনি সুরক্ষা দিয়ে এদেরকে অন্যায় করার, হত্যা, ষড়যন্ত্র, খুন, নৈরাজ্য, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ, খুন করা। এবং সর্বশেষ সংস্করণ হলো খুন করেই ক্ষান্ত হয়নি, লুট করেই, ধর্ষণ করেই এরা ক্ষান্ত হয় না। এখন তারা কি করছে? বাংলাদেশের অন্যতম দুটি প্রধান পত্রিকা, গণমাধ্যম, ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং অফিসের ভিতরে অবরুদ্ধ প্রায় 30 জনের মতো সাংবাদিককে পুড়িয়ে হত্যা করার মতো, দরজা আটকাই বন্ধ করে পুড়িয়ে মারার পরিস্থিতির সৃষ্টি করেছে, যা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি। এই নজিরবিহীন ঘটনা বাংলাদেশে হয়েছে। এবং একইভাবে ধর্মীয় সংখ্যালঘু যে ঘটনাটি আপনি বলার চেষ্টা করেছেন, আমি পরিষ্কার করে বলি, দীপু দাসকে, উনি একজন উন্নয়ন কর্মী, কারখানায় তিনি উন্নয়ন কাজের সাথে কাজ করেন। তাকে বিনা কারণে, কোনো যৌক্তিক কারণ ছাড়া, কোনো প্রচারণা ছাড়া, ধর্মীয় ও ধর্মের প্রতি অসম্মানের কথা বলে, অজুহাত তুলে তাকে পিটিয়ে, গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা করার পরে একটা মানুষ যখন এর মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যুর পরে তাকে আবার পুড়িয়ে ধ্বংস করা, এ ধরনের নজির বাংলাদেশে কখনো ঘটেনি। এটা কি শুধুমাত্র একজন ধর্মীয় সংখ্যালঘুর কারণেই কি এটা হলো, নাকি তাদেরকে ভয় দেখানো এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য, নাকি ধর্মীয় সংখ্যালঘুরা এই দেশে বসবাস করতে পারবে না? কোন কারণে এটা যারা করলো, তাদের উদ্দেশ্যটা কি? যারা এই অপকর্ম, এই নৃশংসতা দেখালো, অমানবিক নৃশংসতা যারা করলো, তারা কারা? তাদের উদ্দেশ্যটা কি? তাদেরকে পৃষ্ঠপোষকতা কে করে? যেহেতু আর কেউ না, এই বর্তমান অসাংবিধানিক অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার এই জঙ্গিদেরকে, জঙ্গিবাদীদেরকে এবং ধর্মীয় উন্মাদনা যারা বশবর্তী হয়ে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাম্প্রদায়িক শক্তি, এই শক্তির প্রধান পৃষ্ঠপোষক, এই শক্তির লালনকারী এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এদেরকে রক্ষা করার দায়িত্বটি পালন করছে অবৈধ সরকার এবং তার অবৈধ পরিষদের সদস্যরা। সুতরাং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে, মানুষের কথা বলার অধিকার, গণমাধ্যমের যে অধিকার,
কথা বলার অধিকার, এগুলো সবকিছুই আজকে শেষ করে দিয়ে দেওয়া হচ্ছে, একে একে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আজকে আমি যদি বলি, এই যে শুধুমাত্র প্রথম আলো, ডেইলি স্টার নয়, এটা তো 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। সমস্ত গণমাধ্যমকে দখল করে নেওয়া হয়েছে। সমস্ত গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সাংবাদিকদেরকে, যারা মুক্ত চিন্তা করেন, যারা দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা কাজ করেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করার যে গণমাধ্যম এবং সাংবাদিক, তাদেরকে টার্গেট করে হত্যা করা, তাদেরকে মামলা করা, তাদেরকে গণগ্রেপ্তার করা। সর্বশেষ সংস্করণ হলো অত্যন্ত লজ্জাজনক এবং দুর্বৃত্তায়নের যে চরম পরাকাষ্ঠা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে বঙ্গবন্ধু ভবনে আক্রমণ করা, বারবার আক্রমণ করা, 32 নম্বর বঙ্গবন্ধু জাতির পিতার বাসভবনে অগ্নিসন্ত্রাস করা, বুলডোজার চালিয়ে ভাঙা, বারবার আক্রমণ করা। এরা কারা? এরা জঙ্গিবাদী শক্তি। এরা কারা? এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এরা কারা? পাকিস্তানিদের দালাল, পাকিস্তানি প্রভুদের IS এর এজেন্ট। এরা বঙ্গবন্ধু ভবনে আক্রমণ করে। গণমাধ্যমে তখন কিন্তু এদেরকে রক্ষা করেছে, আমরা দেখেছি, প্রমাণিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিন পরে উনি এই ঘটনা নিয়ে উনি মন্তব্য করেছেন এবং তার দায়সারা যে কথা বলেছে, তাতে বোঝাই যাচ্ছে বঙ্গবন্ধু ভবনকে আক্রমণ করে ধ্বংস করা, ইতিহাস বিকৃত করা, ইতিহাসকে মুছে ফেলার জন্যই তো এই চক্রান্ত। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দোসররা এই কাজগুলো করেছে। একইভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা, তাদেরকে নির্যাতন করা, তাদের সম্পত্তি দখল করা, তাদেরকে দেশে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে যাতে না পারে, যাতে তারা তাদের সাংবিধানিক অধিকার এবং তাদের যে তাদের যে রাইট, সেই রাইট নিয়ে তারা যাতে বসবাস করতে না পারে, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার উদ্দেশ্যই তো দীপু দাসদের মতো মানুষদেরকে বারবার মৃত্যুর অন্যায়, অবিচার এবং মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হতে হয়, যেটা বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এটা মুক্তিযুদ্ধের চেতনা নয়, এটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নয়, এটা গোটাটাই হলো বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে ধ্বংস করার লক্ষ্যেই এই অশুভ শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররাই বাংলাদেশকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। একেবারেই তাই নাসিম ভাই। এই জায়গাটা আসলে আমার মনে হয় যারা একটু বিচক্ষণ, যারা একটু অন্তত যুক্তি দিয়ে বিশ্লেষণ করে ঘটনাক্রমকে, তাদের কাছে এই ব্যাপারটা ভীষণভাবে স্পষ্ট যে পুরো বিষয়টা আসলে ইউনূসের সেই তথাকথিত ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ, যেটা সে দীর্ঘদিন যাবৎ যেটা নিয়ে কাজ করছে।